আকাশবাণী টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আশার বাংলাদেশে, সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। আমরা জানি যে বেশ কয়েক বছর যাবতীয় কৃষি এবং খাদ্য উৎপাদনে বাংলাদেশ একটা বিশ্বের মধ্যে অনুকরণীয় দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। তবে একই সঙ্গে উৎপাদন বাড়লেও উৎপাদিত পণ্যের মান এবং অন্যান্য বিষয়গুলি এখনও আমাদের অনেক দূর যেতে হবে। সেসব নিয়ে আজকে আলোচনা আমরা করব। আমাদের সঙ্গে উপস্থিত আছেন বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক হামিদুর রহমান। স্বাগত আপনাকে হামিদুর রহমান। আমরা জানি যে ধারাবাহিকভাবেই বাংলাদেশ কিন্তু প্রায় প্রত্যেকটা ক্ষেত্রে, বলা যাবে না যে শুধু সবজি কিংবা শুধু গ্রেইন কিংবা শুধু মাছ বা মাংস, সবগুলিতেই উৎপাদন বাড়িয়ে চলেছে। এটা একটা অত্যন্ত পজিটিভ দিক। কিন্তু একই সঙ্গে আসলে প্রথমে উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশের এই সাফল্যটা কেন এসেছে সেটাও একটু জানতে চাইবো আপনার কাছে। এটার প্রধান সাফল্যের যে দিকটি সেটি নিশ্চয়ই আমাদের মানতে হবে যে সরকারের যে নীতিগত যে এবং কৌশলগত যে অবস্থান, সেই অবস্থানটি অত্যন্ত পরিষ্কার। বর্তমান সরকার নিঃসন্দেহে কৃষক বান্ধব সরকার এবং সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে কৃষি উৎপাদন ব্যবস্থাকে কৃষকের জন্য লাভজনক পর্যায়ে নিতে অনেক ধরনের ইনসেন্টিভ, যেটাকে আমরা বলি, দেয়া হয়েছে। যেমন আমরা জানি যে সারের দাম, সব ধরনের সারের দাম কমানো হয়েছে। বীজ সহজলভ্য করার জন্যে যথেষ্ট উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে কৃষি মানে ফসল জাতীয় কৃষির যে উৎপাদনের ব্যবস্থা, তার সাথে সম্পর্কযুক্ত যত উপকরণ সেগুলো সহজলভ্য করা, সেচ সুবিধা সম্প্রসারণ করা এবং আরেকটি গুরুত্বপূর্ণ এলিমেন্ট কাজ করেছে আপনি দানা জাতীয় খাদ্য এবং ফল মূল সবজি ইত্যাদির উৎপাদনের ক্ষেত্রে, সেটি হচ্ছে হাইব্রিড প্রযুক্তি। উন্নত মানের যে আধুনিক প্রযুক্তি, সেগুলো দেশের মধ্যে স্বাগত জানানো এবং আমাদের নিজস্ব যে গবেষণা কার্যক্রম সেটাকে আরও শক্তিশালীকরণের মধ্য দিয়ে বিভিন্ন ধরনের উচ্চ ফলনশীল যে কৃষি পণ্য সে বা কৃষির বিভিন্ন জাতসমূহ ফসলের, সবজির, সেগুলোকে যথেষ্ট জনপ্রিয় করার জন্যে প্রচেষ্টা নেওয়া হয়েছে। এখানে একটু জানতে চাই যে বিশেষ করে উচ্চ ফলনশীল জাতগুলি যখন বাংলাদেশে এসেছে, যারা সনাতন পদ্ধতিতে চাষ করতেন, পদ্ধতির কারণে বীজগুলির স্পর্শকাতরতাও হয়তো বেশি, সেক্ষেত্রে আমাদের কৃষকরা কত দ্রুত এটার সঙ্গে খাপ খাইয়ে নিতে পেরেছে এবং সেই চ্যালেঞ্জটার ক্ষেত্রে সরকার তাদের পাশে কিভাবে থাকতে পেরেছে? সরকারের সকল ধরনের প্রতিষ্ঠানের সাথে যুক্ত যারা, তারা কিন্তু আপনার এই যখন আপনি যেটাকে বলছেন স্পর্শকাতর হাইব্রিড প্রযুক্তি, যেটা হয়তো বিজ্ঞানীদের কাছে খানিকটা পরিচিত, কিন্তু দ্রুত কৃষকের কাছে এটা পরিচিত করতে গিয়ে অনেক ধরনের কার্যক্রম হাতে নিতে হয়েছে। সেই কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে নিরন্তর প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাওয়া সকল নতুন প্রযুক্তির উপরে। এটি সরকার খুব সার্থকভাবে করেছেন। এটার সাথে যুক্ত রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যক্রম। তার সাথে আমরা বলবো যে আমাদের যারা প্রাইভেট সেক্টর, যারা এই সব ইনপুট যারা বিক্রি করেন, তাদেরও কিন্তু নানান উদ্যোগ চোখে পড়বার মতো। তার পাশে আমরা শুধু ফসল ক্ষেতেই দেখব না, আমরা ফসলের বাইরে আমাদের যে প্রাণী সম্পদ রয়েছে, মৎস্য সম্পদ রয়েছে, সেগুলোর ক্ষেত্রেও আমরা দেখব যে উন্নততর প্রযুক্তি কিন্তু মাঠে এসেছে দ্রুত, এবং সেটি কৃষকের মাঝে দ্রুত গ্রহণযোগ্য করে তোলার পেছনে সরকারের সহায়তায় সম্প্রসারণ কর্মীরা নিরন্তর কাজ করে যাচ্ছেন। এক্ষেত্রে একটি জিনিস যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে উৎপাদনশীলতা বাড়ার সঙ্গে বীজের একটা সম্পর্ক আছে। উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করা হচ্ছে, অনেক সারও ব্যবহার করা হচ্ছে, আমাদের মাটি সুষম মাত্রায় ব্যবহার, সুষম মাত্রায় ব্যবহার করা হচ্ছে। কিন্তু একই সঙ্গে আমরা জানি যে আমাদের চাষযোগ্য বা আবাদযোগ্য ভূমি গত 40 বছরে অনেক কমেছে, কিন্তু সেই তুলনায় উৎপাদন অন্তত 3 বা 4 গুণের কাছাকাছি বেড়েছে। ফলে এই যে গ্রোথটা পাওয়ার জন্য
বাড়তি কোনো ঝুঁকি নিতে হয়েছে কিনা, সেটা স্বাস্থ্যগত ঝুঁকি হোক অথবা ফসলের দিক থেকে কোনো ঝুঁকি, এই ধরনের কোনো বিষয় আছে কিনা? আমরা এটাকে ঠিক ঝুঁকি বলতে চাই না, আমরা বলতে চাই যে নানান উদ্যোগ, এবং এই উদ্যোগগুলোর সাথে আমাদের আমি আগেই বলেছি যেটা উন্নততর প্রযুক্তি যেমন রয়েছে, এবং এই উন্নততর প্রযুক্তির মধ্যে হাইব্রিড প্রযুক্তি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারপরে যেটি আপনি বলছিলেন যে আমাদের বিভিন্ন ধরনের যে উপকরণ, তার মধ্যে একটি রয়েছে যে সার, নানান রকমের রাসায়নিক সার। আগে এগুলো যখন অনেক বেশি দাম থাকে কৃষকেরা কিনে ব্যবহার করতে পারে না, কিন্তু বর্তমান সরকার যে বিপুল পরিমাণ যেটাকে ভর্তুকি, কিন্তু সরকার এটাকে ভর্তুকি বলছেন না, বলছেন যে কৃষিক্ষেত্রে রাষ্ট্রীয় বিনিয়োগ, সেই বিনিয়োগের ফলে কিন্তু কৃষকদের মধ্যে উৎসাহ বেড়েছে। তারপরে এসেছে আমাদের অন্যান্য যে বিষয়গুলো, যেমন আমাদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হতো প্রাকৃতিক নানান দুর্যোগের কারণে, খরা, লবণাক্ততা, তারপরে জলোচ্ছ্বাস, বন্যা। তো এই যে প্রাকৃতিক দুর্যোগগুলোর হাত থেকে ফসলকে রক্ষা করার যে কৌশল, সেই কৌশলগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বের সাথে বাংলাদেশে বিবেচনা করা হচ্ছে, এ নিয়ে গবেষণা হচ্ছে, এবং গবেষণার সদ্য আবিষ্কৃত যে ফলাফল সেটিকেও দ্রুত মাঠে নেওয়া হচ্ছে। ফলে ফসল উৎপাদন ব্যবস্থায় একটা সুরক্ষার বলয় তৈরি হয়েছে, যে যে অর্জনটি আমাদের হচ্ছে ওটা যেন আর কোনোভাবেই নিচেই না নামে, সেই ক্ষেত্রে নানামুখী তৎপরতা চলছে। আমরা দুটি বিষয় হামিদুর রহমান আপনার কাছ থেকে জানতে চাইব। একটি বিষয় হচ্ছে যে যেই ফসল এখন উৎপাদন করা হচ্ছে সেগুলি যেটা মানের দিক থেকে কি রকম, স্বাস্থ্যগত দিক থেকে কতটুকু আমরা এই উৎপাদন বাড়ানোর সঙ্গে সঙ্গে মানটা বাড়াতে পারছি কিনা, সেটা আমাদের কতটুকু চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে পারছি। আরেকটি হচ্ছে যে উৎপাদন বাড়ার ফলে এটার যে একটা তাৎক্ষণিক সুফল কৃষকের কাছে পৌঁছে দেওয়া, যেটা তার দামটা নিশ্চিত করা, সেই জায়গাটায় আমরা মাঝে মধ্যেই দেখি যে আমরা কিছুটা পিছিয়ে থাকছি, বা যতটুকু মূল্য তাদের জন্য অনেক বেশি এগিয়ে যাওয়ার জন্য ভালো হতো সেই পরিমাণ মূল্য তারা পাচ্ছেন না। এই দুটো চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে আপনারা বা সামগ্রিকভাবে কৃষিক্ষেত্রে কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে এটা জানতে চাইব। একটা বিরতি থেকে ফিরে এসে আপনার কাছ থেকে বিস্তারিত বিষয়গুলো একটু জানতে চাইব আর কি। আশার বাংলাদেশে নিচ্ছে একটা বিরতি। আলোচনা যাওয়ার আগে কৃষিখাতে বাংলাদেশের সাফল্য নিয়ে একটি প্রতিবেদন দেখে নেব। কয়েকটি নগর রাষ্ট্রের হিসেব বাদ দিলে বিশ্বের সবচেয়ে ঘনবসতির দেশ বাংলাদেশ। কৃষি জমির অপ্রতুলতা বাড়তি জনসংখ্যার খাদ্যের চাহিদা মেটানোর ক্ষেত্রে মূল চ্যালেঞ্জ। তবে সীমিত কৃষি জমিতে উৎপাদন বাড়িয়ে বাংলাদেশ এখন উদ্বৃত্ত খাদ্যের দেশ। স্বাধীনতার পর দেশে খাদ্য উৎপাদন ছিল 1,10,00,000 মেট্রিক টন, এখন তা 3 গুণ বেড়ে প্রায় 4 কোটি মেট্রিক টন। দেশের চাহিদা পূরণ করে এখন চাল রপ্তানি হচ্ছে শ্রীলঙ্কায়, বাজার খোঁজা হচ্ছে আফ্রিকার দেশগুলোতেও। এভাবে খাদ্যশস্যের উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে বিশ্বের শীর্ষস্থানীয় দেশের তালিকায় উঠে এসেছে বাংলাদেশ। ধান উৎপাদনে দেশের অবস্থান এখন বিশ্বে চতুর্থ। সবজি উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে তৃতীয়। এখন দেশে 60 ধরনের এবং 200 জাতের সবজি উৎপাদন হচ্ছে। সবজি রপ্তানি করেও মিলছে বৈদেশিক মুদ্রা। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের সবচেয়ে বেশি হারে সবজির আবাদি জমির পরিমাণ বেড়েছে বাংলাদেশে, বৃদ্ধির হার 5%। আলু উৎপাদনে বিশ্বে 8ম বাংলাদেশ। রপ্তানির তালিকায় নতুন করে যোগ হয়েছে এই ফসলটি। মাছ উৎপাদনে চীন, ভারত ও মিয়ানমারের পরই বাংলাদেশের অবস্থান। বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা পূর্বাভাস দিয়েছে 2022 সাল নাগাদ বিশ্বের যে 4টি দেশ মাছ চাষে বিপুল সাফল্য অর্জন করবে তার মধ্যে প্রথম দেশটি হচ্ছে বাংলাদেশ। কৃষি খাতে এই সাফল্য অর্জনে কৃষকদের পাশাপাশি অবদান রেখেছেন বিজ্ঞানীরা। একের পর এক উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করে কৃষি উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রেখেছেন তারা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বন্যা, খরা ও লবণাক্ততা সহনশীল জাত উদ্ভাবনেও নেতৃত্ব স্থানে বাংলাদেশ। কৃষি খাতে বাংলাদেশের নানামুখী সাফল্যকে বিশ্বে উদাহরণ হিসাবে প্রচার করছে বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক হামিদুর রহমান। তার সঙ্গে কথা বলবো, তার আগে আমরা একটু বগুড়াতে যাব। সেখানে আমাদের স্টুডিওতে আছেন পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক AKM জাকারিয়া। স্বাগত জাকারিয়া। আমরা কৃষি ক্ষেত্রে বাংলাদেশের যে সাফল্য সেটি নিয়ে কথা বলছিলাম। আমরা একটু জানতে চাইবো যে কৃষির ক্ষেত্রে এই সাফল্যের মানে কোন দিকটিকে আপনি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করবেন গত এক দশকে? ধন্যবাদ। আমরা ইতিমধ্যে বিভিন্ন প্রতিবেদন এবং বিভিন্ন গবেষণায় দেখছি যে কৃষি সেক্টর আমাদের কাছে সবচেয়ে সফল সেক্টর হিসেবে ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। সারা বিশ্বে এটা স্বীকৃতি পাচ্ছে। এখানে মূলত যেটা আমরা দেখতে পাই সেটি হলো খাদ্যশস্যে আমরা অনেক দূরে এগিয়ে গেছি, কিন্তু অন্যান্য সেক্টরে আমাদের আরও অনেক পথ চলতে হবে। এবং সেক্ষেত্রে আমরা যদি দেশের বাজারের পাশাপাশি বহির্বিশ্বের যে বাজার, রপ্তানি বাজার, সেটাকে যদি ঠিক রাখতে চাই তাহলে আমাদেরকে ফুড সেফটির দিকে বিশেষত নজর দিতে হবে। আমরা প্রোডাকশনে অনেক দূরে গিয়েছি, কিন্তু আমাদের ফুড সেফটি এখনও আনঅ্যাটেন্ডেড থেকে যাচ্ছে। জনাব জাকারিয়া, ফুড সেফটিটা যদি নিশ্চিত করতে হয় তাহলে কৃষক পর্যায়ে কি ধরনের প্রস্তুতি বা সেই প্রস্তুতি নেয়ার ক্ষেত্রে সরকার কি ধরনের সহায়তা করতে পারে? অ্যাকচুয়ালি ফুড সেফটির ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হলো কৃষকদেরকে সচেতন করে তোলা, এবং শুধুমাত্র সচেতনতার মাধ্যমেই আমরা অনেকখানি ফুড সেফটিকে এগিয়ে নিতে পারবো। কারণ হলো যে একটা কালচার অফ ইম্পিউরিটিজ আমরা মাঠে দেখতে পাই। সেটি হলো যে কৃষকরা অপ্রয়োজনে অনেক সময় কীটনাশক ব্যবহার করছেন, এবং সেক্ষেত্রে তারা বাছবিচার না করে নিজেরাই ডিসিশন নিচ্ছেন যে যেখানে প্রয়োজন নাই। ইভেন আমরা দেখি মাঠে গেলে পরে যে পোকা এবং রোগের মধ্যে কৃষকরা পার্থক্য করতে পারছে না। যেখানে রোগের প্রাদুর্ভাব হয়েছে সেখানে কীটনাশক ব্যবহার করছে, পোকার ওষুধ ব্যবহার করছে। এইভাবে একটা অজ্ঞতা ওখানে কাজ করছে। সেজন্য কৃষকদেরকে সচেতন করা, প্রশিক্ষিত করা, কৃষি সম্প্রসারণ বিভাগ অনেক কাজ করছে। আরও এই ব্যাপারে কাজ করা দরকার, যাতে করে কৃষকরা সচেতন হয় এবং তারা শুধুমাত্র প্রয়োজনীয় ক্ষেত্রেই পেস্টিসাইড ব্যবহার করবে এবং সেটার একটা লিমিটেড মাত্রায় ব্যবহার করবে। সেই জিনিসটি এখনো মাঠে অনুপস্থিত। এই দিকটি খুব বেশি করে নজর দেওয়া দরকার। তাহলে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। বগুড়া থেকে জানাচ্ছিলেন জাকারিয়া। আমরা চলে যাব হামিদুর রহমানের কাছে। হামিদুর রহমান, জাকারিয়া সাহেব যেটি বলছিলেন যে ফুড সিকিউরিটির বিষয়টি, সেটি একটু আপনার কাছ থেকেও জানতে চাইব যে আমরা সিকিউরড ফুড বা নিরাপদ খাবার উৎপাদনের দিক থেকে কি করতে পারি? আসলে সিকিউরিটির সাথে যে বাংলা প্রতিশব্দটি জড়িত সেটি হচ্ছে নিরাপত্তা। আর আমরা আরেকটি প্রসঙ্গ যেটা জাকারিয়া বলছিলেন যে নিরাপদ খাদ্য, খাদ্য নিরাপত্তা আর নিরাপদ খাদ্য, এ দুটোর মধ্যে কিছুটা আপনার আলাদা বিষয় যুক্ত আছে। আমি যখন আমার সমগ্র দেশের নাগরিক তাদের পুষ্টি চাহিদা অনুযায়ী পর্যাপ্ত খাদ্য গ্রহণ নিশ্চিত করতে পারছেন, যেভাবেই হোক, সরকারের সহায়তা হোক, নিজে কিনে হোক, উৎপাদন করে হোক, এই পরিস্থিতিটা যখন বিদ্যমান থাকবে এবং তখন আমরা এটাকে বলবো যে একটা খাদ্য নিরাপত্তার পরিস্থিতি তৈরি হয়েছে। সকলের জন্যে পুষ্টি মানসম্মত খাদ্য সরবরাহ করা বা সেই খাদ্যে সকলের গ্রহণ ক্ষমতা সেটি অর্জিত হয়েছে, সেটি হচ্ছে খাদ্য নিরাপত্তার বিষয়। আর নিরাপদ খাদ্য হচ্ছে আমরা যে খাদ্যটি প্রতিদিন প্রতি মুহূর্তে গ্রহণ করছি সেটির মধ্যে আমাদের মানব শরীরের জন্য ক্ষতিকারক কোনো কিছু থেকে যাচ্ছে কিনা সেই বিষয়টি বিবেচনায় নেওয়া, যেটি আমার শরীরের জন্য ক্ষতিকারক কিনা। যেমন আমরা যেটি জাকারিয়া বলছিলেন যে আমরা খাদ্য উৎপাদন প্রক্রিয়ার সময় আমাদের ফসলের কিছু শত্রু আছে, তার মধ্যে রোগ জীবাণু আছে পোকামাকড়, সেগুলোকে
থেকে ফসল রক্ষা করার জন্য আমরা নানান ধরনের কীটনাশক বা বালাইনাশক ব্যবহার করে থাকি। এগুলোর মধ্যে ওই ফসল তোলার এবং যখন আমরা এটা আমাদের রান্নার কাজে বা সরাসরি আমরা খাচ্ছি, তার ঠিক কতদিন আগে আমাদের এই কীটনাশক প্রয়োগ করা হয়েছে, তার যে অবশিষ্ট ওই উৎপাদিত ফসলের মধ্যে যেটা আমরা খাদ্য হিসাবে গ্রহণ করছি, তার মধ্যে তার অবশেষ কতটুকু রয়ে গেছে, সেই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে জাকারিয়া খুব যথার্থ বলেছেন যে আমাদের সচেতনতা বৃদ্ধির একটি বিষয় রয়েছে। তারপরে আমরা যেটাকে আমরা বলি যৌক্তিক প্রয়োগ কীটনাশকের, সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন কৃষক দলকে আমরা নানাভাবে প্রশিক্ষণ দিচ্ছি, যেটাকে আমরা বলছি আইপিএম, ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট যে প্রযুক্তি, যে আমার প্রয়োজন না হলে আমি কোনোভাবেই কীটনাশক বা বালাইনাশক ব্যবহার করব না, একান্তই প্রয়োজন না হলে। তাছাড়া কিছু জৈব বালাই ব্যবস্থাপনা আছে, সেগুলো যদি আমরা করি তাহলে ওই খাদ্যের মধ্যে যে আপনার বিষক্রিয়ার যে অবশেষ, সেটা থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে না, সেই বিষয়গুলো প্রয়োগ করা। এবং এটি একটি অনেক বড় ধারণা এবং এর সাথে অনেক কিছুর সমন্বয়ের বিষয় রয়েছে, কিন্তু সবার আগে সচেতনতা, তারপরে কীটনাশকের প্রভাব এড়িয়ে যখন উৎপাদন করা হবে তার সাথে অন্য যেসব অনুষঙ্গ জড়িত, সেগুলোও কিন্তু কৃষকের কাছে সহজ প্রাপ্য হতে হবে। আমাদের আমরা আরেকটি বিরতিতে যাব। বিরতির পর এসে আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে উৎপাদনশীলতা বেড়েছে, সেটিকে এখন কিভাবে আমরা মানে স্বাস্থ্যসম্মত যেই প্রশ্নটি আপনিও বলছিলেন সেটি, এবং একই সঙ্গে এইটি মানে এটির সুফলটা কিভাবে বন্টন করে দেয়া সম্ভব, যাতে কৃষকরা এর সুফলটা পায়। এটা আমরা জানি বাজারজাতকরণের কিছু সমস্যা আছে, সেই বিষয়গুলি অ্যাড্রেস করার ক্ষেত্রে আমরা কি ধরনের উদ্যোগ নিচ্ছি সেটা জানতে চাইব একটা বিরতির পর। আশার বাংলাদেশে নিচ্ছে আরও একটি বিরতির পর ফিরে এলাম আশার বাংলাদেশে। হামিদুর রহমান, বাংলাদেশের ফসল সম্পর্কে জানতে চাইব এবং একই সঙ্গে আরেকটা বাড়তি প্রশ্ন জানতে চাইব যে মানসম্মত ফসল এর ক্ষেত্রে কি করণীয় আছে আরো যদি বাড়াতে। ফসলের মান মূলত নির্ভর করে যে চাষাবাদ প্রক্রিয়ার মধ্যে আমরা যখন যে পরিচর্যাটি করা দরকার সেটা ঠিকমতো করছি কিনা। তবে সবচেয়ে বেশি নির্ভর করে ফসল সংগ্রহ করে ব্যবহার করার আগ পর্যন্ত যে সময়টা, যেটাকে আমরা বলি সংগ্রহ উত্তর ব্যবস্থাপনা। এটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে সবজি এবং ফল জাতীয় ফসলের জন্য। এগুলো খুবই দ্রুত পচনশীল হিসাবে পরিগণিত হয়। এই জন্যে আমাদের এইসব ফসলের সংগ্রহ করার যে যথাযথ পদ্ধতি, যে উপযুক্ত হলে তারপরে সংগ্রহ করতে হবে, তারপরে যে পদ্ধতিতে সংগ্রহ করলে ফসলের ক্ষতি হবে না সেই পদ্ধতিগুলো আমাদের অনুসরণ করতে হবে। তারপরে আমি কোন পাত্রে এটা পরিবহন করছি, সেই পাত্র থেকে যখন আমি আবার দূরবর্তী কোনো জায়গায় পাঠাচ্ছি তখন এটি কোন ধরনের প্যাকেজিংয়ের মাধ্যমে যাচ্ছে, তারপরে যে এটা পরিবহন করছে তার যে লোড ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটির চেয়ে অনেক বেশি করে লোড করে ওটাকে কিভাবে আপনার ইয়ে করছে। এই জন্য পণ্যের কি পরিমাণ ক্ষতি হয় এখানে অনেক হারভেস্ট ধরনের থেকে শুরু করে, হ্যাঁ, এটা আপনার ভোক্তা পর্যায়ে যাওয়া সবজি পর্যন্ত এবং ফলের ক্ষেত্রে এই ক্ষতির মাত্রা অনেক অনেক বেশি। এটা কোথাও কোথাও আমরা 20%, মিনিমাম 20% থেকে এটা 40% পর্যন্ত হয়ে যায় আমাদের। এটা নির্ভর করছে কোন ধরনের সবজি বা কোন ধরনের ফল তার উপরে। যেগুলো একটু কম হলো নরম, সেগুলো হয়তো তাড়াতাড়ি পচবে না। যেগুলোর উপরের দিকের খোসা একটু বেশি শক্ত, সেগুলোকে বেশি দিন একটু রাখা যাবে বা তার উপর চাপ পড়লেও দ্রুত নষ্ট হবে না। কিন্তু কিছু কিছু আছে খুবই স্পর্শকাতর, খুব দ্রুতই তার উপরে একটু হাতের ছোঁয়া পড়লেই আপনার ওইখানে একটা দাগ হয়ে যেতে পারে। এই ধরনের ফসলের ক্ষেত্রে খুব
সাবধানে সেগুলোকে আমাদের সংগ্রহ করা এবং ওই যে প্যাকেটজাত করা, তারপরে পরিবহনের ব্যবস্থা করে আমাদের রিটেল পর্যন্ত এটা নিয়ে যাওয়া, এই কাজটি বাংলাদেশে আগে খুব গুরুত্ব দিয়ে ভাবা হয়নি। সম্প্রতি আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা কৃষকদেরকে ফসল সংগ্রহ উত্তর ব্যবস্থাপনা এবং ফসলের গুণগত যে মান, সেই মানটা যাতে সুরক্ষা করা যায় তার উপরে অনেক রকমের আমরা প্রশিক্ষণের কার্যক্রম হাতে নিয়েছি। এবং এর সাথে আমাদের যে পরিবহন ব্যবস্থার সাথে যারা যুক্ত আছেন, যারা মাঝখানের যারা পণ্য বেচা কেনার সাথে যুক্ত, ফড়িয়া, আড়তদার, এই সেগমেন্টের যারা মানুষজন, কিন্তু তাদেরকেও কিন্তু প্রশিক্ষণের আওতায় আনতে হবে। নতুন বিনিয়োগেরও প্রয়োজন আছে, কারণ যে সনাতন যে পদ্ধতিতে পরিবহন করা হয় সেখান থেকে যদি একটু ভালো কোনো ব্যবস্থায় আনতে হয় তাহলে তো অবশ্যই বাড়তি বিনিয়োগের প্রয়োজন। অবশ্যই আপনারা আগে লক্ষ্য করেছেন যে আমাদের বাঁশের চটার তৈরি ঝুড়িতে বিভিন্ন কৃষি পণ্য পরিবহন করা হতো। নতুন বিনিয়োগের ফলে কিন্তু আমরা প্লাস্টিক ক্রেট দেখতে পাচ্ছি, এবং এই ক্রেটের মধ্যে আমরা যখন সবজি বা ফল পরিবহন করছি তখন কিন্তু তুলনামূলকভাবে এগুলো ভালো থাকছে। এরপরে যদি আমরা, যেটা আপনি বললেন, আরো বেশি বিনিয়োগ করতে পারি কোল্ড চেইন, যে আমরা একটু শীতল কোনো বাক্সের মধ্যে ভরে সেটি যে ট্রাকে আমরা পরিবহন করবো, এটাকে রিভার ভ্যান বলে, এটার মধ্যে কুলিং একটা ব্যবস্থা আছে, শীতলীকরণ, সেই ব্যবস্থার মধ্যে দিয়ে যদি আমরা পরিবহন করি তাহলে কিন্তু আরো অনেক বেশি দিন ফসলটা, বিশেষ করে সবজি ফল, এটা তাজা থাকবে। ধান বা আমাদের দানা জাতীয় ফসলের ক্ষেত্রেও মান নিয়ন্ত্রণের প্রশ্ন আছে। এটা যদি করা যায় তাহলে এটা কৃষকরা যেমন একদিকে উপকৃত হবে, আবার ভোক্তা উপকৃত হবে, কারণ 30 ভাগ যদি গড়ে ধরি তাহলে এটা তো একটা বড় অংশই বলা যায় অর্থের বিবেচনা। হামিদুর রহমান, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আশা বাংলাদেশে নিচ্ছে আরেকটি বিরতি। বিরতির পর ফিরে এলাম আশার বাংলাদেশে। মার না ফেলে ভাতের পুষ্টি বেশি থাকে। মার ফেললে অপচয় হয় ভাতের 13 থেকে 15%, এমন তথ্য দিয়েছেন গবেষক কাজী রফিক। কাজী রফিকের গবেষণায় উঠে এসেছে মার ফেললে অপচয় হয় 50 লক্ষ মেট্রিক টন, যার আর্থিক মূল্য 25,000 কোটি টাকা। এটি প্রতি বছরের ক্ষেত্রে। ভাতের মার তৈরি বন্ধ করলে বাঁচানো সম্ভব এই অপচয়। ভাতের পুষ্টির একটি বড় অংশই থাকে মারে, তাই ভাত থেকে পুষ্টি পেতে মার না ফেলার পরামর্শ গবেষকের। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন খাদ্য গবেষক গাজী রফিক। স্বাগত গাজী রফিক। আমরা জানি যে সনাতনভাবে বাংলাদেশে যারা ভাত রান্না করে তাদের ক্ষেত্রে একটা বড় অংশই ভাতের মারটা গেলে বা ফেলে তারপরে ভাতটা রান্না করে। তো এই ক্ষেত্রে আমরা আপনার গবেষণার বিষয়টি জানতে চাই যে এখানে কি ধরনের তথ্য আপনি পেয়েছেন, যে এর ফলে কি ধরনের অপচয় হচ্ছে এবং সেটি থেকে না করার উপায় কি? অনাদিকাল থেকে আমাদের সমাজে ভাত রান্নার যে পদ্ধতি, দুটি পদ্ধতি চালু আছে। একটা হলো মাড় ফেলে রান্না, আর একটা হলো বসা ভাত রান্না। দুটি কিন্তু সমাজে প্রচলিত। তো মাড় ফেলে যেটা রান্না করা হয় এটার প্রচলনটা খুব বেশি, এবং সেখানে অতিরিক্ত জল ব্যবহার করা হয়, যে পানিটি রান্নার পরে থেকে যায় এবং এটা ফেলে দিতে হয়। এই ফেলে দেওয়াটা জাস্ট অভ্যেসবশত, এটা কোনো কারণ কিন্তু আমরা অনেককে জিজ্ঞেস করেছি যে কেন মাড় ফেলছেন, ওনারা বলতে পারছেন না, বলে যে না এইভাবেই রান্না হয়। কিন্তু অনেক সময় অনেকে এটা মনে করে যে একটু বেশি নরম হয়ে যাবে না বা একটু শক্ত হয়ে যাবে না, সেই কি বলা যায় ঝুঁকি মুক্ত থাকার জন্য অনেক সময় এটা করে। না, এটা মনে করা হয়তো কেউ কেউ মনে করে, কিন্তু এটা খুব আনজাস্টিফাইড, এটার কোনো সায়েন্টিফিক ইয়ে নেই। দেখা যায় যে আমরা বসা ভাত রান্না করলে অনেক ঝরঝরে হয় যদি আমরা পরিমিত জল দিয়ে ব্যবহার করি, এবং সে তো খিচুড়ি এবং পোলাওয়ের ক্ষেত্রে উদাহরণ আমরা দেখি। আর ভাত জড়িয়ে যাওয়াটা কোনো দোষের কিছু না। অনেকের হয়তো মনে হতে পারে যে জড়ানো ভাত খেতে ভালো না, কিন্তু এটা অনেক বেশি নিউট্রিশাস এবং খেতে ভালো লাগে। এটা অভ্যেসের কারণেই মূলত আমরা ওই ভাতটা আমাদের ভালো না লাগতে পারে। তো মূলত অভ্যেসটা হলো প্রধান। তো অভ্যেস কিন্তু বদলানো যায়, ইটস এ কালচার। আমি ইচ্ছে করলে আমার অভ্যেসটা চেঞ্জ করতে পারি যদি মনে করি যে এই অভ্যেসটা আমার জন্য ক্ষতিকর। আমরা সিগারেট খাওয়ার অভ্যেস তো ছেড়ে দিয়েছি প্রায়, বা মাদক, এগুলা আমাদের অভ্যেস ছিল, আমরা বাদ দিয়েছি। সুতরাং অভ্যেস যেটা সমাজে প্রচলিত আছে মার ফেলার, এটি
আমরা অনেকেই মনে করি সুবিধাজনক, কিন্তু প্রকৃত অর্থে এটি আমাদের জন্য ক্ষতিকর, এই তথ্যটা যদি আমরা তাদেরকে দিতে পারি যে এটি আপনি মার্জে ফেলছেন, আমরা অনেকেই মনে করি সুবিধাজনক, কিন্তু প্রকৃত অর্থে এটি আমাদের জন্য ক্ষতিকর, এই তথ্যটা যদি আমরা তাদেরকে দিতে পারি যে এটি আপনি মার্জে ফেলছেন, এখানে আপনার পুষ্টি অপচয় হচ্ছে এবং চালের পরিমাণ অপচয় হয়ে যাচ্ছে। এবং আমরা জানি যে চালের মধ্যে নানান ধরনের পুষ্টি থাকে, সেই পুষ্টিটি নিশ্চয়ই পানিতে মিশে মারে চলে আসে। হ্যাঁ, সেই পুষ্টিটি মাড়ের সঙ্গে অপচয় হয়ে যায় এবং সেই পুষ্টি চলে যাওয়ার কারণে আলটিমেটলি ভাতের মধ্যে কার্বোহাইড্রেটটাই ম্যাক্সিমাম থেকে যায়, পুষ্টিগুলো চলে যাচ্ছে, প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন এই সবই চলে যাচ্ছে। তো এতে যেটা হচ্ছে, আমাদের সমাজে অপুষ্টির যেই প্রাদুর্ভাব যেটা রয়েছে, আমাদের শিশু মৃত্যুহার, 5 বছরের কম বয়সী শিশুদের খর্বাকৃতি এবং ওজনহীনতা, এই জটিলতাগুলো আমাদের সমাজে স্বাস্থ্য জটিলতাগুলো রয়ে গেছে। তো এইটাকে যদি আমরা ওভারকাম করতে চাই, এটা হওয়ার একটি কারণ হলো মাড় ফেলে দেয়া। আমরা আমাদের এই ভাতের মধ্য থেকে আমরা আমাদের প্রোটিনের কিন্তু অর্ধেক, প্রয়োজনীয় প্রোটিনের অর্ধেক কিন্তু আমরা চাল থেকে পাই। তো মাড় যদি ফেলে দিই, মাড়ের সঙ্গে কিন্তু সেই প্রোটিন চলে যায়। আমাদের দারিদ্র্যের মধ্যে আমরা সবাই মাছ, মাংস, ডিম, দুধ অ্যাফোর্ড করতে পারি না, কিন্তু মাড়টা যদি আমরা না ফেলতাম তাহলে কিন্তু অর্ধেক প্রোটিন আমি ওখান থেকে মেকআপ করতে পারতাম। আর হলো আপনার আয়রনের একটা বিরাট অংশ আমরা পাই চাল থেকে, এবং আমাদের দেশে অ্যানিমিয়া, রক্ত স্বল্পতা, বিশেষ করে মায়েদের এবং শিশুদের, নারীদের মধ্যে এই জিনিসটি বেশি, প্রায় অর্ধেক পরিমাণ 45% নারী কিন্তু বাংলাদেশে এই রক্ত স্বল্পতায় ভোগে এবং নানা রকমের নিউমোনিয়ায় আক্রান্ত হয়, তারা নানান অসুবিধা, এবং তারা এবং সন্তান হয়তো তারা জানেও না যে অন্য অনেক উৎস থেকে কিন্তু খোঁজে। আমরা এখন দেখি মানুষ সচেতনতার কারণে, কিন্তু এইটা যে আমরা ফেলে দিচ্ছি প্রতিদিন, এটা হয়তো একটা বড় অংশের জানাই নেই। এই তথ্যটা তার কাছে নেই। তো সেই জন্যই এই তথ্যটা যে তার কাছে নেই, এটা তার দোষ না। এটা কিন্তু যারা গবেষক কিংবা যারা বিজ্ঞানী, যারা জানেন এই বিষয়গুলো, মিডিয়ার মধ্য দিয়ে তাদের কাছে, কিংবা সরকার তার পলিসিতে নিয়ে এগুলো মানুষের কাছে পৌঁছানো। একটা জিনিস আমি একটু আগে আলোচনায় শুনেছিলাম যে খাদ্য নিরাপত্তার প্রসঙ্গটি সেখানে এসেছিল। তো খাদ্য নিরাপত্তা, আমি যথেষ্ট খাবার উৎপাদন করলাম এবং অ্যাক্সেসিবিলিটিও হলো, যে মানুষের টাকা আছে, সে কিনতেও পারছে, কিন্তু সেই খাদ্যের সঠিক ব্যবহার যদি সে করতে না জানে, যেমন আমি চাল কিনে আনলাম 40 টাকা দিয়ে, আমি মাঠটা ফেলে দিচ্ছি, তো তাহলে কি হলো? আমার উৎপাদনও হয়েছে, আমি কিনতেও পেরেছি, কিন্তু আমি মাঠটা ফেলে দিয়ে সমস্ত পুষ্টিকে অপচয় করে দিয়ে আমি শুধু কার্বোহাইড্রেট খাচ্ছি। তো কার্বোহাইড্রেট কি করে? আমার ওজন বাড়ায়, শুধু ওজন বাড়ায় এবং আমাকে তাপ শক্তি দেয় বটে, কিন্তু আমার শরীর সুস্থ রাখা কিংবা রোগ প্রতিরোধ শক্তি, যেটা আমার ওজনের ভারসাম্য বজায় রাখার জন্য যেটুকু পুষ্টিগত সুষমতা দরকার ছিল, সেটা কিন্তু নষ্ট হয়ে গেল। এটা কিন্তু জ্ঞানের অভাবে হচ্ছে। আমার টাকা আছে, আমি কিনছি, আমার উৎপাদন প্রযুক্তি আছে, উৎপাদনও করেছি, কিন্তু জ্ঞান না থাকার কারণে, পুষ্টি জ্ঞান কিংবা তথ্য, আমি কিন্তু খাদ্যের নিরাপত্তাটি বজায় রাখতে পারছি না, এবং এটা আমার জন্য আনহেলদি, একটা অনিরাপদ জায়গায় আমার স্বাস্থ্য ঝুঁকি। হয়তো এটা পেট ভরবে, কিন্তু শরীরের জন্য এটি খুব বেশি রোগ প্রতিরোধ শক্তিটা আমাকে দিচ্ছে না, এবং আমি, যার ফলে আমাদের দেশে এই যে এত অসুস্থতা, কিংবা আমাদের শিশুদের মধ্যে, নারীদের মধ্যে রোগ প্রতিরোধ শক্তি কম, এবং সেইখানে তারা আপনার নানা রকম স্বাস্থ্য ঝুঁকিতে রয়ে গেছে। বিশেষ করে মায়েরা তো আপনার তাদের সন্তান জন্ম দিতে গিয়ে কিংবা সন্তান তাদের প্রসবকালীন সময়ে অপুষ্টির কারণে কিন্তু জন্ম জটিলতা তৈরি হয়। মৃত সন্তান প্রসব করা, কিংবা যে সন্তানটি উনি জন্ম দিচ্ছেন সেটি অপুষ্টির কারণে যথেষ্ট। এবং গাজী রফিক, এখন জিনিসটি আরো বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা কিন্তু দেখছি যে গবেষণায় অনেক ধরনের নতুন নতুন প্রজাতি আসছে ধানের, যেগুলিতে এই বাড়তি বিভিন্ন ধরনের ভিটামিনস এবং পুষ্টির উপাদানগুলি দেয়া হচ্ছে। সেগুলি যদি ড্রেনে চলে যায়, তাহলে এই পুরো প্রক্রিয়াটি কিন্তু অর্থহীন হয়ে যায়, ব্যর্থ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জিনিসটা আপনি বলেছেন। যেমন ক্যারোটিন সমৃদ্ধ চাল আমরা করেছি একটা, তারপরে জিঙ্ক সমৃদ্ধ ধানও আমরা করেছি, এটা অনেক বড় আমাদের অর্জন এগুলো, কিন্তু এগুলো কিছু কোনো কাজে আসবে না যদি আমি মাড় ফেলে খাই। তো এটি একটি জিনিস। আরেকটা জিনিস আমি বলি, বিদেশে যেটা, ইউরোপে, আমেরিকা এবং কানাডাতে যেটা করা হয়, ওরা যখন আপনার ফ্লাওয়ারটা, আটা যখন বাজারজাত করে, এর সাথে আর্টিফিশিয়াল আপনার যুক্ত করে, আয়রন, প্রোটিন, জিঙ্ক, নানা রকমের ভিটামিনকে যুক্ত করে তারা প্যাকেটজাত করে ওটা সরবরাহ করে। তারা মনে করে যে আটাতে যেটুকু পুষ্টি আছে এটি যথেষ্ট নয়, আরও তারা আর্টিফিশিয়ালি অ্যাড করে। আর সেই ক্ষেত্রে আমরা বিপরীত অবস্থানে আছি। আমরা ন্যাচারালি যেই
এই ফুড কন্টেন্ট এখানে যে পুষ্টিটা থাকে সেটাকে আমরা ড্রেনেজ করে দিচ্ছি। ন্যাচারালি যেটা আছে ওটা ড্রেনেজ করে দিচ্ছি, ওদের ন্যাচারালি যেটা আছে ওইটাতে তারা সন্তুষ্ট নয়, আরও অ্যাড করছে, মানে দ্বিমুখী একটি অবস্থা। তাহলে বিজ্ঞানটা কোন জায়গায়? আমরা কি সত্যি সত্যি এই আধুনিক প্রযুক্তি এবং জ্ঞান বিজ্ঞানের সঙ্গে আছে কিনা, নাকি বিপরীত দিকে, পুরো উল্টো দিকে আমি যাচ্ছি? তো এটি একটি আজকে চিন্তার বিষয় আমাদেরকে। শুধু আমরা উৎপাদন বাড়াচ্ছি, আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছি, এটা বিশাল অর্জন আমাদের। আমাদের স্বাধীনতার সময় যেই খাদ্য আমাদের ছিল উৎপাদন, তার থেকে 3 গুণ 3.5 গুণ উৎপাদন আজকে সম্ভব হয়েছে, যেখানে জমি কমে গেছে। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে সরকারের করণীয় কি যাতে উদ্বুদ্ধ করা যায়? বিশেষ করে কিছু কিছু জনগোষ্ঠী আছে যারা অতি দারিদ্র বা দারিদ্র সীমার নিচে বসবাস করছে, তাদের হয়তো যেই খাদ্যাভ্যাস সেখানে ভাতই মূল উপাদান, তাদেরকে টার্গেট করে আলাদা এই বিষয়ে সরকারের কিছু করণীয় আছে কিনা, সেটা প্রচারণা হোক, উদ্বুদ্ধকরণ হোক? এখানে সরকারের অনেক বড় কিছু করার আছে। এইটা সরকারকে পলিসিতে নিতে হবে জিনিসটি, যে আমি খাদ্য নিরাপত্তা সরকারের প্রধান একটি বিষয়। তো খাদ্য নিরাপত্তা মানে তো 3টি জিনিস, একটা হলো খাদ্যের উৎপাদন, আরেকটা হলো খাদ্যের অ্যাক্সেসিবিলিটি, আরেকটা হলো থার্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা খাদ্যের সঠিক ব্যবহার, এটা পুষ্টিমান বজায় রেখে যেন আমি ইনটেক করতে পারি এটা। তো এই জায়গাটা দুটো জিনিস হলো, একটা হলো প্রযুক্তি দিয়ে আমি উৎপাদন বাড়াচ্ছি, দ্বিতীয়ত হলো আমি সেটা জনগণের ক্রয় ক্ষমতা বাড়ছে, সে কিনতে পারছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা জ্ঞান নির্ভর, তথ্য নির্ভর, যেটা মানুষকে জানাতে হবে যে ভাই আপনি এটা সঠিকভাবে ব্যবহার করেন। যেন আমরা তরিতরকারি, যেমন আলুটা কি করি আমরা? আলুটাকে আমরা ছিলে পানিতে ভিজিয়ে তারপরে কেটে ধুয়ে তুলে রান্না করি, আলুর সমস্ত পুষ্টি কিন্তু ম্যাক্সিমাম চলে যাচ্ছে। আমরা বেগুনকে কেটে পানিতে ভিজাই, তারপরে রান্না করি, পুষ্টিগুলো কিন্তু চলে যাচ্ছে। আমরা আগে ধুয়ে নিয়ে আসতো, তারপরে কিন্তু আমি যদি রান্নায় চলে যাই সরাসরি, আলু যদি উইথ স্কিন আমি রান্না করি, আলু খাবার নিয়মই এটা, আলুকে আপনি স্কিন সহ রান্না করতে হবে, তাহলে সেখানে পুষ্টি, এবং স্কিন খাওয়ার সময় ফেলবেন না আপনি। এটা হলো মানে হলো পুষ্টি তথ্য হলো এই জিনিস, যে উইথ স্কিন আলু খেতে হবে, বেগুন এবং এভরিথিং। এমনকি পটলেরও আমরা যে চামড়া ছিলে ফেলি, এগুলো ফেলার দরকার নেই, কিন্তু ওর কোনো বিষ নেই, এগুলো আমরা খেতে পারি, এর মধ্যে অনেক নিউট্রিশন আছে। তো এখানে সরকারের কাজ যেটা মূলত চাল ব্যবহারের ক্ষেত্রে এবং আর অন্যান্য শাকসবজি বিকল্প এগুলো ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে সরকারের উদ্যোগ নেওয়া উচিত, পলিসিতে নিয়ে, যে ব্যাপকভাবে সারা বাংলাদেশে মিডিয়ার মাধ্যমে এবং তাদের নানান মেকানিজমের মাধ্যমে জনগণকে বলা যে আপনারা খাদ্যের সঠিক ব্যবহার করেন। আমরা উৎপাদন করে দেশ ভাসিয়ে দিলাম, কিন্তু আপনি খেতে গিয়ে সব নষ্ট করে দিলেন জ্ঞানের অভাবে। তো জ্ঞানের দারিদ্র্য সবচেয়ে বড় দারিদ্র্য। এটা অর্থের দারিদ্র্য হচ্ছে, এটা খারাপ। আপনার সমস্ত সম্পদ আপনি অর্জন করলেন, অজ্ঞতার কারণে সব ড্রেনেজ হয়ে যাচ্ছে। তো এই যে তলাবিহীন ঝুড়ি, জ্ঞান না থাকলে পরে যেটা ঘটে, এখান থেকে বেরিয়ে আসা সরকারেরই প্রধান কাজ এটা, যে জনগণকে সচেতন করার জন্য মিডিয়া এবং তার পলিসির মাধ্যমে। কাজী রফিক, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের আশার বাংলাদেশে আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।